ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 4 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে রয়েছে বাংলা পরীক্ষা। আর এই বাংলা পরীক্ষাকে টার্গেট রেখে আজকের আমাদের বাংলা বিষয় থেকে তিমির হননের গান এই কবিতা থেকে আজকের আমাদের প্রশ্ন উত্তর সাজেশন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 100% কমন আসবে। আমরা আগেই পার্ট 1 কিন্তু আলোচনা করেছি তিমির হননের গান এই কবিতাটি। তো ক্লাস 12 সেমিস্টার 4 বাংলাকে টার্গেট যারা রেখেছো, তিমির হননের গান যদি টার্গেট রেখেছো, তাহলে পার্ট 1টা অবশ্যই দেখো এবং আমরা পার্ট 2টা কিন্তু আলোচনা করতে চলেছি। প্রত্যেকটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সময় নষ্ট হবে না, কারণ আমরা শুধুমাত্র প্রশ্ন বলে সময় নষ্ট করব না, উত্তর সহ আলোচনা করব। এইভাবে আমরা প্রতিটি অধ্যায় কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আসছি তোমাদের জন্য। আলাদা করে ক্লাস 12 সেমিস্টার 4 বাংলা বিষয়ে একটি আলাদা প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি, তাই এর জন্য তোমাদের করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার যে কোনো পরীক্ষা অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, এই তোমাদের যা যা আছে সেই সমস্ত অবশ্যই একটু কমেন্ট করে দাও কোন বিষয় থেকে তোমরা সাজেশন পেতে চাইছো, তো সেগুলো আমরা সাজেশন আনতে চলেছি। তোমাদের যদি টার্গেট থাকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করার, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে ভুলো না। তো চলো প্রথম প্রশ্ন দেখো। পার্ট 2 আমরা পার্ট 1 ভিডিওটা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দেবো। দেখো প্রথম প্রশ্ন, আজকের প্রশ্ন দেখো, জীবিত বা মৃতা রমণীর মতো অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি অর্ধিতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে লাইন তুলে কোশ্চেন আসবে কিন্তু। দেখো প্রথমেই তাৎপর্য দেখো, মানব সভ্যতার চিরকালীন জ্ঞান, অভিজ্ঞতা এবং মানবিকতা যখন মানুষের লোভ লালসার শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হলো, তখন চতুর্দিকে ঘনিয়ে এলো স্বার্থপরতার অন্ধকার। মানুষ তখন সূর্যালোকের মতো দীপ্তিমান প্রজ্ঞার আলোয় নয়, ঝাঁপ দিল জৈবিক ক্ষুধা মেটানোর অন্ধকারে। তার জীবনে তখন রমণী প্রিয়তম নয়, হয়ে উঠল কেবলই ভোগপণ্য। এমনকি সে জীবিত নাকি মৃত তা দিয়েও কিছু এসে যায় না। ব্যক্তির ভোগ বাসনা বা প্রবৃত্তি চরিতার্থ হচ্ছে কি না সেটাই আসল ব্যাপার। মানুষের নৈতিক বোধের অবক্ষয়কে এভাবে চিত্রিত করেছিলেন কবি রমণী যেমন মানব সভ্যতার কাছে সে সময় ভোগবিলাস পরিতৃপ্তির সামগ্রী রূপে প্রতীত হয়েছিল, তেমনি মধ্যবিত্ত নাগরিককে তার ভোগবিলাসের সামগ্রী জুগিয়েছিল মহানগর। আর সেই ভোগবিলাসের মধিরতায় সম্পর্কের বৈধতা অবৈধতা বা আচরণের যে নৈতিকতা অনৈতিকতার প্রভেদ কেবলই গুলিয়ে যায়। মানুষ ক্রমশ তলিয়ে যায় বিলাসিতার অন্ধকারে। কস্তুরী মৃগের নাভিনিঃসৃত সুগন্ধে মৃগ নিজেই যেমন মাতোয়ারা হয়ে ছুটে বেড়াতে থাকে, মধ্যবিত্ত সমাজেও সেরকম নাগরিক সুখের নেশায় সমস্ত মানবিক ধর্মকে উচ্ছন্নে দিয়ে তিমির বিলাসিতায় গা ভাসায়। মৃগনাভির জন্য হরিণ যেমন নাগরিক সমাজে পণ্য, ঠিক তেমনি আমাদের মনের লোভ লালসায় আমাদের অবক্ষয়ের কারণ। আমরা ওই কস্তুরী মৃগের মতোই নিজের মোহে উন্মত্ত, আত্মহারা। কবি জীবনানন্দ দাশের সচেতন শব্দপ্রয়োগে জীবিত বা মৃত রমণী বা মহানগরীর মৃগনাভি হয়ে উঠেছে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভোগবিলাসী মধ্যবিত্ত নাগরিকের চারিত্রিক বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তোলার সার্থক চিত্রকল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে আসবো আমরা পরের প্রশ্নতে। দেখো, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন, মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো। প্রথমে 2 নম্বর কোশ্চেন, জীবনানন্দ দাশ তার তিমির হননে গান কবিতায় যান্ত্রিক নগর সভ্যতায় অর্থহীন বেঁচে থাকার উন্মোচন ঘটিয়েছেন। প্রকৃতির আশ্রয় লালিত যে মানব জীবন একদিন অনাবিল এবং স্বচ্ছন্দ ছিল, সে জীবন বিগত পায়। সমাজবদ্ধ হওয়ার প্রথম পর্বে প্রকৃতির কাছ থেকে মানুষ শিখেছিল জীবনের সহজ গতি। তাকে ভেবেছিল অনায়াস গ্লানিহীন স্মরণীয় উত্তরাধিকার। জীবনে হাসি খেলা ভালোবাসার মধ্যে ছিল তার অনায়াস উদ্যাপন। সূর্যালোক নেই বলতে নাগরিক সভ্যতায় জীবনের এই সহজ উদ্ভাসনের অদৃশ্য হয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত করা হয়েছে। এবার দেখো, ক্লান্ত, অবসন্ন এবং আত্মিকভাবে রিক্ত নাগরিক জীবন বা নাগরিক মানুষ, যে প্রকৃতির সান্নিধ্য একদিন তার জীবনকে স্বচ্ছন্দ ও গতিশীল করেছিল, জীবনযাপনের সেই সব রীতি এখন মৃতের চোখের মতো। নিরালোক জীবন পারিপার্শ্বিক সমাজে কোনো আলো সন্ধান পায় না, তাই আলো খোঁজে দূরতম নক্ষত্রের পথে। যে জীবন হেমন্তের প্রান্তরের মতো সর্বরিক্ত, সেখানে তারার আলোর খোঁজ চলে। আলোকহীনতার অন্ধকারে জীর্ণ ক্লান্ত মানুষ অতীত থেকে আলো খোঁজে।
সূর্যালোক না থাকলেও মনোরম সূর্যালোকের কথা ভেবে অবসন্ন মানুষ জীবনে হাসির সন্ধান করে। তো এই ছিল এই প্রশ্নের উত্তর, যে সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম হলে হাসি। সূর্যালোক নেই বলতে কবি কী বুঝেছেন, মন্তব্যটির বক্তব্য আমরা আলোচনা করেছি। এরপর দেখো, চলে আসবো পরের কোশ্চেনে। সত্যই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে। এখানে ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে? তো চলো আগে দেখে নিই, ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে। তিমির বিনাশী গল্পে, তিমির হননে গান। তো উত্তর দেখো, জীবনানন্দ দাশের তার তিমির হননের গান কবিতার আলোচ্য লাইনে ভদ্র সাধারণ বলতে মধ্যবিত্ত নাগরিক সমাজের কথাই বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো, তারা কি দেখে বা তাদের বিমর্ষতার কারণ কি? নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতা নির্মল প্রকৃতির সঙ্গে মানুষের স্থায়ী বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। যে প্রকৃতির আশ্রয়ে একদা প্রাণ জেগে উঠেছিল, সমাজে গড়ে ওঠার পরে সে প্রকৃতির সান্নিধ্য মানুষকে তার জীবনধারাকে সমৃদ্ধ করেছিল। পরবর্তীতে নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিচ্ছেদ ঘটে যায়। জীবনের সে অনাবিলতা প্রকৃতির কাছ থেকে শিখে মানুষ হাসি, খেলা, ভালোবাসায় মেতে উঠেছিল, আর তার অভাবে আলোহীন হয়ে যায় মানুষের জীবন। কৃত্রিম জীবনে মানুষ আনন্দ খোঁজে কৃত্রিমভাবে, কিন্তু এর ফলেই এক সার্বিক বিষণ্ণতা এবং বিমর্ষতা ঘিরে রাখে মানব সমাজকে। বিমর্ষ মধ্যবিত্ত আর এক অশান্ত সময়ে যখন চোখ মেলে দেখতে পায় অধিকতর বিষণ্ণতার ছবি, সেই বিবাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। দুর্ভিক্ষের কারণে ছিন্নমূল গ্রামের মানুষেরা শহরে ভিড় করে। লঙ্গরখানায় খাবারের এইসব স্থান মানুষগুলোর ঠিকানা হয়। ফুটপাত থেকে দূরতরে ফুটপাতে ছিন্নমূল এইসব মানুষরা তারাভরা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে কিংবা মরে যায়। এই অপার বিষণ্ণতা অতিক্রম করে যায় মধ্যবিত্ত মানুষের বেদনা ও নৈরাশ্যের সমস্ত হিসাব। তো এটাই ছিল তারা কি দেখে এবং তাদের বিষণ্ণতার কারণটা। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে, 6 নম্বর প্রশ্ন। দেখো, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর দেখো, তো জীবনানন্দ দাশ তার তিমির হননের গান কবিতায় উদিত অংশে দুর্ভিক্ষের কারণে ছিন্নমূল শহর ভিড় করে আসা গ্রামের মানুষের কথাই কিন্তু বলা হয়েছে, যে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। এবার বলেছে যে মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো, 1350 বঙ্গাব্দের মন্বন্তর বাংলার সমাজ জীবনে নারকীয় প্রভাব সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে এসে ভিখারিতে রূপান্তরিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে নাগরিক বাঙালি সমাজ বিপর্যস্ত হয়েছিল মূল্যবোধের অভাবে, জীবনযাপনের যান্ত্রিকতা, ক্লান্তি এবং অবসন্নতায়। ব্যক্তি মানুষের এই সংকটের সঙ্গে দুর্ভিক্ষ যুক্ত করা সামাজিক সংকটের এক মর্মান্তিক ছবি। মধ্যবিত্তের ব্যক্তি সংকটের থেকেও, তার জীবনের ব্যাপ্ত বিষণ্ণতার থেকেও আরও বেশি কালো কালো ছায়া ভিড় করে শহরের রাজপথে। সেই ভিড়কে দেখা যায় খাদ্যের সন্ধানে লঙ্গরখানায়, নর্মদা থেকে ওভারব্রিজ হয়ে থাকে এইসব মানুষদের আশ্রয় এবং বিচরণ ক্ষেত্র। নিরুত্তর ফুটপাত যা দিতে পারে না অনিশ্চিত বেঁচে থাকার কোনো সমাধান। সেখানেই তারাভরা আকাশের তলায় তারা ঘুমিয়ে পড়ে কিংবা মারা যায়। এইভাবেই তৈরি হয় ইতিহাসের অন্তহীন বেদনার পথ। তো এখানেই বলা হয়েছে যে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, কাদের কথা বলা হয়েছে? তো এখানে গ্রামবাসীদের কথাই বলা হয়েছে, নিরীহ গ্রামবাসী, মন্বন্তর ক্লিষ্ট গ্রামের মানুষের কথা বলা হয়েছে। তা কাদের মন্তব্যটি বিশ্লেষণ কিন্তু করা হয়ে গেল। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো, আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। এখানে আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তো চলো আগে জেনে নিই কাদের কথা বোঝানো হয়েছে। দেখো, জীবনানন্দ দাশ তার তিমির হননে গান কবিতায় উল্লেখিত অংশে আমরা বলতে নাগরিক মধ্যবিত্ত সমাজের কথাই কিন্তু বলেছে। এবার কি বলেছে শুনো, কেন তারা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। দেখো, নগর সভ্যতার পতনের পর থেকে প্রকৃতির সঙ্গে মানুষের ক্রমিক বিচ্ছেদ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসে ব্যক্তিক বিচ্ছিন্নতা,
মূল্যবোধের ভাঙন, যান্ত্রিক জীবনের ক্লান্তি, অবসন্নতায় বিপন্ন মানুষের কাছে নির্মল মানবিক সম্পর্ক, প্রাণের সহজ উচ্ছ্বাস ইত্যাদি বিগত দিনের স্মৃতি হয়ে যায়। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু এরই মধ্যে মিথ্যা সান্ত্বনা খুঁজে দিতে চায় অবসন্ন মধ্যবিত্ত। শূন্য হেমন্তের প্রান্তরে কোনো আলো না পেয়ে তারার আলোয় সন্ধান করে মানুষ। সময়ের সংকট তীব্রতর হয় দুর্ভিক্ষের তাড়নায়। লঙ্গরখানায় খাবারের সন্ধানে লাইন দেওয়া কিংবা ফুটপাতে বেঘরে মরে যাওয়ার দৃশ্যও বিচলিত করতে পারে না আত্মকেন্দ্রিক মধ্যবিত্ত সমাজকে। সীমাহীন নেতির মধ্যে দাঁড়িয়ে সে হেসে যায় সূর্যলোক প্রজ্ঞাময় মনে করে। অন্তহীন বেদনার পথেও ওই মধ্যবিত্ত মোদির জগতে নাগরিক মানুষ বেদনাহীন হয়ে থাকে, যা আসলে তার আত্মপ্রতারণা, সত্য বিমুখতা এবং সমাজ বিচ্ছিন্নতার চিহ্ন হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছ। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কারা একথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। দেখো, রবীন্দ্র যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের তিমির হননে গান কবিতায় আলোচ্য লাইনগুলিতে নাগরিক মধ্যবিত্ত সমাজের মনোভাব প্রকাশিত হয়েছে। নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতায় মধ্যবিত্ত মানুষের জীবন থেকে হারিয়ে গেছে একদিন প্রকৃতির সান্নিধ্য থেকে অর্জিত জীবনের সহজ অনাবিলতা। নিরালোক জীবনে বিমর্ষতাই একমাত্র সত্য, কিন্তু সেই ব্যক্তিগত বিষণ্ণতাকে ছাপিয়ে যায় ঘনিয়ে আসা সামাজিক অন্ধকার। দুর্ভিক্ষের প্রবল অভিঘাতে ছিন্নমূল ছিল মানুষের ভিড়, এবং মানুষের ভিড় করে আসার জন্য শহরের রাজপথে ছিন্নমূল। লঙ্গরখানায় খাবারের জন্য তারা লাইন দেয়, নর্দমা থেকে শূন্য ওভারব্রিজ হয়ে ওঠার সুন্দর আশ্রয়স্থল। নিরুত্তর ফুটপাতে তারা ঘুমোয় এবং একসময় মরে যায়। কিন্তু জীবনের এই অন্তহীন বেদনা পথে মধ্যবিত্তকে ছুঁতে পারে না। তার নিজেদের ভালো থাকার জন্য তৈরি করে নেয় আত্মপ্রবঞ্চনার এক বৃত্ত, যেখানে কোনো সূর্যালোকা থাকে না। থাকলেও তাকে প্রজ্ঞাময় করে তোলে হেসে যায়। মহানগরী তাদের কাছে জীবিত বা মৃত রমণী যেভাবেই প্রতীয়মান হোক না কেন, তার থেকে সুগন্ধ খুঁজে নিতেই সক্রিয় থাকে এইসব মানুষেরা। এক ভয়ঙ্কর আত্মরতি ঘিরে থাকে তাদের জীবনকে। আশা করি বুঝতে পেরেছ। তো এটাই ছিল তোমাদের পার্ট টু প্রশ্ন। এর আগে আমরা পার্ট 1 কিন্তু আলোচনা করে দিয়েছি, যেখান থেকে 100% কমন গ্যারেন্টি আসবে তিমির হননে গান যাদের তোমাদের টার্গেট আছে। এটা আমাদের পার্ট 2 হলো। পার্ট 1-এর প্রশ্ন দেখো। তো পার্ট 1-এর প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা পার্ট 1-এর এই ভিডিওটা পরে পার্ট 1-এর ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে দেখতে পারো, অথবা এখানে ভিডিওটা আমরা কমেন্ট করে দেবো, প্রথম কমেন্টে পেয়ে যাবে। ওকে, তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।